আসসালামু আলাইকুম। বিবিএ বিবিএস ফার্স্ট ইয়ার প্রিন্সিপালস অফ অ্যাকাউন্টিং বইয়ের চ্যাপ্টার দি অ্যাডজাস্টমেন্ট প্রসেস অ্যান্ড কমপ্লিটিং দি অ্যাকাউন্টিং প্রসেসের 2 নম্বর ক্লাসে আরও একটা ম্যাথের সমাধান বোঝানো হবে। খুবই গুরুত্বপূর্ণ, বিশেষ করে আগের ক্লাসটা মনোযোগ দিয়ে দেখে নিও। আর আজকের ম্যাথে বলা হয়েছে ইনস্ট্রাকশনস, জার্নালাইজ দি অ্যাডজাস্টিং এন্ট্রিজ, গিভ দি রিভার্সিং এন্ট্রিজ। দুইটা সমাধান করতে হবে। প্রথমটা হচ্ছে সমন্বয় দাখিলা, পরেরটা হচ্ছে বিপরীত দাখিলা। এখন বিপরীত দাখিলা নিয়েও বিস্তারিত আলোচনা করতে হবে। তো ধৈর্য ধরে প্রথম থেকে শেষ পর্যন্ত তোমরা ক্লাসটা দেখো, একেবারে ফুল স্ক্রিন করে, সবাই বুঝবেন ইনশাল্লাহ। কিছু ক্লাস ইউটিউবে ফ্রি দেওয়া থাকবে। তোমার সম্পূর্ণ বইয়ের সকল অধ্যায়ের ক্লাস করার জন্য আমার অনলাইন পেইড কোর্সে ভর্তি হতে পারো। যারা ক্লাস থেকে উপকৃত হয়েছেন তোমাদের বন্ধুদের পরামর্শ দিবেন। এই হোয়াটসঅ্যাপ নম্বরে মেসেজ দিয়ে অল্প ফিতে সকল গাণিতিক সাবজেক্টের পূর্ণাঙ্গ প্রস্তুতি নিতে পারো, শুধুমাত্র আমার অনলাইন পেইড কোর্সে ভর্তি হয়ে। আচ্ছা, তাহলে আমি মূল আলোচনায় যাচ্ছি। একবার প্রশ্নটা পড়ে নিচ্ছি, এটা হাতে কলমে লিখে বোঝাবো, তবে বেশি সময় লাগবে না ইনশাল্লাহ। Mr. Maruf started a business on July 1, 2015. The trial balance of his business at the end of first year is given below. ট্রায়াল ব্যালেন্স ডিসেম্বর 31, 2015 সালের এখানে দেওয়া হয়েছে। এগুলোর বাংলা অর্থটা আমি বলে দিচ্ছি। ক্যাশ, বাংলা অর্থ নগদ। টাকাগুলো দেখে নিও। অ্যাকাউন্টস রিসিভেবল দেনাদার সম্পদের মধ্যে পড়ে, নগদ সম্পদের মধ্যে পড়ে। ইকুইপমেন্ট যন্ত্রপাতি স্থায়ী সম্পদের মধ্যে পড়ে। নোটস পেবল প্রদেয় বিল দায়ের মধ্যে পড়ে, চলতি দায়। মারুফের ক্যাপিটাল আছে, এটা হচ্ছে মালিকানা সত্ত্ব। তারপর গ্রাফিক রেভিনিউ, গ্রাফিক আয় আয়ের মধ্যে পড়ে এটা। কনসাল্টিং রেভিনিউ পরামর্শ আয়, এটাও আয়ের মধ্যে পড়ে। ইন্স্যুরেন্স এক্সপেন্স বিমা খরচ ব্যয়ের মধ্যে পড়ে। স্যালারি এক্সপেন্স ব্যয়ের মধ্যে পড়ে। সাপ্লাইজ এক্সপেন্সও ব্যয়ের মধ্যে পড়ে। তারপর এখানে ডিসেম্বর 31 টাকা 1200 অফ সাপ্লাইজ অন হ্যান্ড। ডিসেম্বর 31 তারিখে 1200 টাকার সাপ্লাইজ মজুদ আছে, এটার বাংলা অর্থ ব্যাখ্যাটা আমরা একটু পরে জানব। দ্য নোটস পেবল ওয়াজ ইস্যুড অন অক্টোবর 1, অক্টোবরের 1 তারিখে নোটস পেবল এটা ইস্যু করা হয়েছে। ইট ইজ এ 12% 1 ইয়ার নোট, এটা 1 বছর মেয়াদি 12% নোট ছিল। দি ব্যালেন্স ইন ইন্স্যুরেন্স এক্সপেন্স ইজ দি প্রিমিয়াম অন এ 1 ইয়ার পলিসি। বিমা খরচ যেটা, এটা 1 বছর মেয়াদি ছিল, ডেটেড এপ্রিল 1, 2015। এটা শুরু হয়েছিল 2015 সাল এপ্রিলের 1 তারিখ থেকে। ডিসেম্বর 31 কনসাল্টিং ফিস অফ টাকা 2100 আর আনআর্নড। ডিসেম্বর 31 তারিখে পরামর্শ ফি 2100 টাকা অনুপার্জিত হয়েছে। গ্রাফিক্স রেভিনিউ আর্নড বাট আনরেকর্ডেড ডিসেম্বর 31 টোটাল টাকা 2000। গ্রাফিক্স রেভিনিউ উপার্জিত হয়েছে কিন্তু লিখা হয় নাই, লিপিবদ্ধ হয় নাই, 2000 টাকা। একটু পরে ব্যাখ্যা করছি। ডেপ্রিসিয়েশন চার্জ এট দ্য রেট 10% অন ইকুইপমেন্ট পার ইয়ার। প্রতি বছরে ইকুইপমেন্টের অবচয় হচ্ছে 10%। জার্নালাইজ দি অ্যাডজাস্টিং এন্ট্রিজ, সমন্বয় দাখিলা দাও। গিভ দি রিভার্সিং এন্ট্রিজ, বিপরীত দাখিলা দাও। আমরা আগের ক্লাসে সমন্বয় দাখিলার বেসিক নিয়ে আলোচনা করেছি, আজকের ক্লাসে এটা প্রয়োগ করে দেখাচ্ছি। আর অ্যাডজাস্টিং এন্ট্রিজ তৈরি হয়ে গেলে তারপরে আমি রিভার্সিং এন্ট্রিজের বেসিকটা আলোচনা করে ওইখানেই আমি তোমাদের সহজে বুঝিয়ে দেব ইনশাআল্লাহ। যেহেতু অঙ্কের মধ্যে বলা হয়েছে জানুয়ারি মাসের 1 তারিখে ব্যবসাটা শুরু করে ডিসেম্বরের 31 তারিখের যাবতীয় হিসাব দেওয়া হয়েছে, তার মানে টোটাল 1 বছর কিংবা 12 মাসের অঙ্কের সমাধান আমাদের করতে হবে, অর্থাৎ এটা 12 মাসের হিসাব, এটা বুঝতে হবে। তোমরা ক্লাসটা একেবারে ফুল স্ক্রিন করো, দেখতে যাতে অসুবিধা না হয়। আমি নিয়মকানুন সব কিছু ব্যাখ্যা করে এখন লিখে বুঝিয়ে দিচ্ছি। তো 1 নম্বরটা, ডিসেম্বর 31 টাকা 1200 অফ সাপ্লাইজ অন হ্যান্ড। ডিসেম্বরের 31 তারিখে 1200 টাকার সাপ্লাইজ মজুদ আছে। এখন সাপ্লাইজ নিয়ে
এই ট্রায়াল ব্যালেন্স বা রেওয়া মিলে তথ্যটা কী আছে এটা আমাদের দেখতে হবে। আমরা দেখতে পাচ্ছি সাপ্লাইজ ব্যবহৃত হয়েছে 5,700 টাকা, এখানে দেখা যাচ্ছে। আবার বলা হয়েছে সাপ্লাইজ মজুদ আছে 1200 টাকা। তাহলে কি বোঝা যায়? সাপ্লাইজ ব্যবহার হয়েছে 5,700 টাকা হতেই পারে, সাপ্লাইজ মজুদ আছে 1200 টাকার থাকতেই পারে। তো এই দুইটার মধ্য থেকে আলাদা করে কোনো কিছু সম্পর্ক কি আমাদের বাহির করতে হয়? 1 নম্বর ক্লাসের মতো কোনো কিছু কি আছে এরকম? এটার মধ্যে কোনো পেচ নেই। বলা হয়েছে সাপ্লাইজ ব্যবহৃত হয়েছে 5,700 টাকা হতেই পারে, সাপ্লাইজ মজুদ আছে 1200 টাকার থাকতেই পারে। তো যেটা ব্যবহার হয়েছে এটা তো হিসাবে অন্তর্ভুক্ত আছেই, আর যেটা মজুদ আছে এটা হিসাবে অন্তর্ভুক্ত নয় দেখেই তো এটা সমন্বয়ে দেওয়া হয়েছে। তো যেহেতু সাপ্লাইজ মজুদ আছে 1200 টাকা হিসাবে অন্তর্ভুক্ত নয়, তাহলে অন্তর্ভুক্ত করে দেই। আর সাপ্লাইজ মজুদ কিংবা সম্পদ হিসাবে যদি দেখাতে হয় তখন সাপ্লাইজ আনইউজড মানে অব্যবহৃত মানে যেটা মজুদ, বা সম্পদ হিসাবে দেখাতে হলে সম্পদ করতে হবে ডেবিট, সাপ্লাইজ অন হ্যান্ড ডেবিট, সাপ্লাইজ এক্সপেন্স ক্রেডিট, এটাই তো জার্নাল। আবার সাপ্লাইজ অন হ্যান্ড এটাও লিখতে পারো, শুধুমাত্র সাপ্লাইজও লিখতে পারো, অসুবিধা নাই। শুধুমাত্র সাপ্লাইজ লিখলেও কিন্তু এটা সম্পদ বোঝায়। অর্থাৎ সাপ্লাইজ লিখবো আমরা ডেবিট, সাপ্লাইজ এক্সপেন্স লিখবো ক্রেডিট, আর টাকার পরিমাণ যে 1200 টাকা দেওয়া আছে ওই 1200 টাকা। 1 নম্বর ক্লাসের মধ্যে যে ম্যাথের সমাধান বুঝিয়ে দিছি ওইটার মতো আলাদা করে কোনো কিছু চিন্তা করতে হয় না। তো একটা টেবিল আমি অঙ্কন করে নিলাম, তো এখানে লিখে দিচ্ছি সাপ্লাইজ ডেবিট, সাপ্লাইজ এক্সপেন্স ক্রেডিট, টাকার পরিমাণ 1200, এটা আমরা লিখে দিলাম। ক্লোজড। The notes payable was issued on October 8. It is a 12% 1 year note. যে নোটস পেবল কিংবা প্রদেয় বিল অক্টোবর মাসের 1 তারিখে এটা ইস্যু করা হয়েছে বা সরবরাহ করা হয়েছে, বা অক্টোবরের 1 তারিখ থেকে এটা শুরু। ইট ইজ এ 12% 1 year নোট, এটা ছিল 12% সুদের 1 বছর মেয়াদি একটা নোট। তো এখানে আসলে কি বোঝাচ্ছে? এই যে নোটস পেবল প্রদেয় বিল, নোটস পেবল প্রদেয় বিল টাকার পরিমাণ 25,000। এই প্রদেয় বিল হচ্ছে এমন একটা বিল যেটার মধ্যে লেখা থাকে 2 মাস 3 মাস পরে সুদে আসলে টাকা পরিশোধ করতে হবে। এখানে যেহেতু নোটস পেবল আছে তাহলে এটার ইন্টারেস্টও আছে, আবার ইন্টারেস্ট 12%, সেটার উল্লেখও কিন্তু এখানে আছে। এখন যে বলা হলো অক্টোবরের 1 তারিখে এটা ইস্যু করা হয়েছে, 12% ইন্টারেস্ট দিতে হবে। যদি বলা হতো জানুয়ারির 1 তারিখে এটা ইস্যু করা হয়েছে, 12% ইন্টারেস্ট দিতে হবে, তখন পুরো বছরের অর্থাৎ 12 মাসের ইন্টারেস্টটা এখন আমি হিসাবের মধ্যে অ্যাড করতাম পুরো বছরের। তো বলা হয়েছে অক্টোবরের 1 তারিখ থেকে, তো অক্টোবর থেকে ডিসেম্বর পর্যন্ত আমাকে যেতে হবে, এরপরে আমি আর যেতে পারি না। কেন? 2015 সাল এটা, আমাকে ডিসেম্বর পর্যন্তই থাকতে হবে, এরপরে আর আমি যেতে পারি না। তো ডিসেম্বর পর্যন্ত এই যে হিসাবটা, নোটস পেবল টাকার পরিমাণ কত? 25,000 টাকা। 12%, 25,000 গুণ 12%, এখন কত মাসের আনতে হবে? অক্টোবরের 1 থেকে ডিসেম্বর পর্যন্ত হিসাব করো। অক্টোবর নভেম্বর, এই যে অক্টোবর নভেম্বর ডিসেম্বর, অক্টোবর 1 তারিখ যেহেতু সম্পূর্ণ অক্টোবর মাসই ধরতে হবে। তো অক্টোবর নভেম্বর ডিসেম্বর 3 মাস হলো, সুতরাং 3 মাসের সুদ আমাকে এখন বকেয়া দেখাতে হবে। এটা নোটস পেবল আছে, 12% ইন্টারেস্ট এখনও দেওয়া হয় নাই, হিসাবে অন্তর্ভুক্ত করতে হবে সমন্বয় দাখিলা হিসাবে। এরকম থাকলে এটাই কাজ করতে হয়, বকেয়া সুদ হিসাবে আনতে হয়, কিন্তু আমাকে আনতে হবে 3 মাসের। কারণ অক্টোবরের 1 তারিখ থেকে শুরু, এটা জানুয়ারির 1 তারিখ থেকে শুরু হয় নাই। জানুয়ারি 1 তারিখ থেকে শুরু হলে আমি 12 মাসের আনতাম, যেহেতু অক্টোবরের 1, তাহলে আমি 3 মাসের আনবো। এখন এটা আনার নিয়মটা কি? আচ্ছা, তাহলে সুদের টাকা বকেয়া, ব্যবসা প্রতিষ্ঠানের মালিক সবসময় নিজেকে ধরে নিতে হবে। সুদের টাকা যদি বকেয়া থাকে ধরে নিতে হবে যে সুদের টাকা অন্যরা বা প্রতি বিলের টাকা তোমাকে দিতে হবে। তোমার ব্যবসায়ের টাকা এটা বকেয়া আছে, এটা ব্যয়ের টাকা। তো ব্যয় নিয়ে তথ্যটা হচ্ছে এরকম, কোনো ব্যয় যদি বকেয়া থাকে, ব্যয় হিসাব আর দায় হিসাব হয়, এটাই নিয়ম।
ব্যয়কে করতে হয় ডেবিট। যেমন এখানে সুদ বকেয়া, তো সুদ ডেবিট, বকেয়া সুদ ক্রেডিট। এটার ইংরেজি হয় ইন্টারেস্ট, সুদের ইংরেজি ইন্টারেস্ট। ইন্টারেস্ট এক্সপেন্স ডেবিট, ইন্টারেস্ট পেবল ক্রেডিট, এরকম আমাকে লিখতে হবে। আর টাকার পরিমাণটা আমি কিভাবে লিখব? টাকার পরিমাণ আমি এই 25,000কে, নোটস পেবলের টাকাকে 12% দ্বারা গুণ, তারপর এই 12% 1 ইয়ার নোট যেটা, এই 12% কিন্তু পুরো এই 1 বছরের জন্য, 12% টাকাটা কিন্তু 1 বছরের জন্য, এটা আমি লিখে বুঝাই তোমাদের। লক্ষ্য করো, লিখা হলো এখানে ব্যয় ডেবিট, অর্থাৎ ইন্টারেস্ট এক্সপেন্স বা সুদ খরচ ডেবিট। তো বকেয়া সুদ ক্রেডিট, তো তার সাথে পেবল যুক্ত করলাম, অর্থাৎ ইন্টারেস্ট পেবল ক্রেডিট। এখন টাকার পরিমাণ কিভাবে হবে? টাকার পরিমাণ দেওয়া আছে 25,000 টাকা, এটা হচ্ছে প্রদেয় বিল বা নোটস পেবলের পরিমাণ। এটাকে 12% দ্বারা গুণ করব। তো 25,000-এ 12% কত হয় আলাদা করে আমরা বাহির করব। এই যে 25,000-এ 12% যে টাকাটা বাহির হবে, এটা মূলত 1 বছরের টাকা। 1 বছরের টাকা মানে এটা 12 মাসের টাকা। এখন আমি যদি এই 25,000-এ 12% বাহির করে 12 দ্বারা যদি ভাগ করি, তাহলে কত মাসের টাকা পাওয়া যাবে? 1 মাসের টাকা পাওয়া যাবে। তাহলে উপরে যদি 3 দিয়ে দিই, 3 দ্বারা গুণ করলে কত হবে? 3 মাসের টাকা চলে আসবে। বিষয়টা এরকম না? এই জন্য এখানে দিয়ে দিলাম 3। তো আবার বুঝাই, 25,000-এ 12% এটা কিন্তু 12 মাসের টাকা বা 1 বছরের টাকা। তাহলে ভাগ করি 12 দিয়ে, পাওয়া যাবে 1 মাসের। গুণ করি 3 দিয়ে, পাওয়া যাবে 3 মাসের। এটা ক্যালকুলেশন করে ক্যালকুলেটরে যদি আমি বাহির করি, তাহলে 750 টাকা উত্তরে আসতেছে। এই 750 টাকা এখানে আমি লিখে দিলাম, এবং আশা করি তোমরা এটা বুঝতে পেরেছ। বুঝতে না পারলে এই অংশটা আবার দেখো, এটা বোঝার কথা। এখানে কিন্তু ব্যয়কে আমি বকেয়া দেখিয়েছি, সুদ খরচ এটা ব্যয়ের মধ্যে পড়ে। The balance in insurance expense is the premium on a 1 year policy dated April 1, 2015. এই যে ইন্স্যুরেন্স এক্সপেন্স, এইটা 28,000 টাকা। দি ব্যালেন্স ইন ইন্স্যুরেন্স এক্সপেন্স ইজ দ্য প্রিমিয়াম অন 1 ইয়ার পলিসি। এটা 1 বছরের বিমা খরচ ছিল, যেটা ডেটেড এপ্রিলের 1 তারিখ 2015 সালে এটা দেওয়া হয়েছে। তখন কি বোঝাচ্ছে এটা দ্বারা? ইন্স্যুরেন্স এক্সপেন্স এখানে আছে 1800 টাকা, এটা 28,000 না, 1800 টাকা। ইন্স্যুরেন্স এক্সপেন্স এই যে 1800 টাকা আছে, এই 1800 টাকা কিন্তু 1 বছরের জন্য ছিল, কিন্তু এটা এপ্রিলের 1 তারিখে দেওয়া হয়েছে। এখন 1 বছরের জন্য ছিল মানে তো 12 মাসের ছিল। এপ্রিলের 1 তারিখে দিলে তো এটা এপ্রিল থেকে ডিসেম্বরের 31 তারিখ পর্যন্ত, এটা 12 মাস তো হয় না। এখন দেখতে হবে, যেহেতু ইন্স্যুরেন্স এক্সপেন্স এটা 12 মাসের ছিল, এপ্রিলের 1 তারিখে দেওয়া হয়েছে, তার মানে এপ্রিল থেকে ডিসেম্বর পর্যন্ত ওই সময়ের জন্য এটা ব্যয় ধরে নেওয়া যায়। তো এপ্রিল থেকে ডিসেম্বর পর্যন্ত কত মাস হয়? 9 মাস হয়। 12 মাস হওয়ার জন্য তো আরও 3 মাস বাকি। তো বাকি 3 মাসের টাকাটা কি হবে? বাকি 3 মাসের টাকাটা কিন্তু পরবর্তী বছরে চলে যায়। আর যেহেতু বিমা খরচ সেটা পরবর্তী বছরের জন্য চলে যায়, তার মানে বিমার টাকাটা আগে দেওয়া হয়েছে, অগ্রিম দেওয়া হয়েছে। এই 3 মাসের টাকা হয়ে যায় প্রিপেইড ইন্স্যুরেন্স। আমি কি বোঝাতে পেরেছি? আবারও একটু ধীরে ধীরে বলি। বলা হয়েছে এই বিমা খরচ এটা কিন্তু 1 বছরের জন্য, কিন্তু এটা এপ্রিলের 1 তারিখে দেওয়া হয়েছে। 1 বছরের জন্য মানে তো 12 মাসের। এপ্রিলের 1 তারিখে যদি 1800 টাকা দেওয়া হয়, আবার 12 মাসের জন্য বলা আছে, তাহলে তো 12 মাস হলো না। এপ্রিল থেকে ডিসেম্বর পর্যন্ত 9 মাস। ডিসেম্বরের পরে আমাকে কিন্তু এই বছরের হিসাবটাই বাইর করতে হবে, কিন্তু কোনো ব্যয়ের টাকা যদি আমি আগে দিয়ে দিই, এটা তো অগ্রিম ব্যয় হিসাবে লিপিবদ্ধ করা যায়, করতে হবে। তাহলে ডিসেম্বর পর্যন্ত 9 মাসের টাকা এটা ব্যয় হিসাবে রেখে, তো ডিসেম্বর পরে এপ্রিল পর্যন্ত আরও যে 3 মাস বাকি, 12 মাস হওয়ার জন্য আরও যে 3 মাস বাকি, সেটা কিন্তু অগ্রিম বিমা। তার মানে এখানে অগ্রিম বিমার সৃষ্টি হয়েছে, অগ্রিম বিমা সম্পদের মধ্যে পড়ে। আমি নিয়মটা তোমাদের দেখাই। ইন্স্যুরেন্স বা বিমার ক্ষেত্রে যদি ব্যয় দেখাতে হয় তখন জার্নাল এটা, আর যদি সম্পদ দেখাতে হয় তখন সম্পদ করতে হবে ডেবিট, মানে প্রিপেড ইন্স্যুরেন্স ডেবিট, ইন্স্যুরেন্স এক্সপেন্স করতে হয় ক্রেডিট। এখানে ডিসেম্বর পর্যন্ত 9 মাসের টাকা এটা ব্যয় হিসাবেই থাকবে, আর ব্যয় হিসেবে টাকাটা দেওয়াই হয়েছে, কিন্তু আরও যে 3 মাস বাকি থাকে এটা পরের বছরে চলে যায়, তো এটা অগ্রিম বিমা হিসাবে
প্রিপেড ইন্স্যুরেন্স, ডেবিট ইন্স্যুরেন্স, এক্সপেন্স ক্রেডিট সেটাই কিন্তু লিখে দিতে হয়। তাহলে জার্নাল আমি এটা লিখে দিচ্ছি। আর 3 মাসের টাকাটা কিভাবে নিব, এই 1800 টাকাকে 12 দিয়ে ভাগ করলে 1 মাসের টাকা পাওয়া যাবে, আবার 3 দ্বারা গুণ করলে 3 মাসের টাকা সহজে চলে আসবে। তাহলে জার্নালটা আগে লিখে নেই। প্রিপেড ইন্স্যুরেন্স, ডেবিট ইন্স্যুরেন্স, এক্সপেন্স ক্রেডিট, টাকার পরিমাণ 1800 ছিল। 1800কে 12 দিয়ে ভাগ করেছি, 1 মাসের টাকা চলে আসে। এখন 3 দ্বারা যদি গুণ করি তখন টাকার পরিমাণ হয় এখানে 450 টাকা। এটাই আমরা হিসাবে অন্তর্ভুক্ত করে দিলাম। আশা করছি এতটুকু ক্লিয়ার। ডিসেম্বর 31 কনসাল্টিং ফি টাকা 2100 আর আনআর্নড। ডিসেম্বর 31 তারিখে পরামর্শ ফি 2100 টাকা অনুপার্জিত হয়েছে। এখানে কনসাল্টিং রেভিনিউ আয়ের টাকা আছে 7100 টাকা। যদি 2100 টাকা অনুপার্জিত হয়ে যায়, তো অনুপার্জিত হয়ে গেলে এটার জন্য যে জার্নালটা ছিল, নিয়মটা ছিল, দেখো, যদি নতুন করে অনুপার্জিত হয় তখন অনুপার্জিত আয় এটা তো অবশ্যই ক্রেডিট করতে হবে। আর আয়ের যে টাকাটা, সার্ভিস রেভিনিউ কিংবা কোনো আয়ের নাম যদি লেখা থাকে, আয় করতে হবে ডেবিট। তাহলে আনআন রেভিনিউ করবো আমি এখানে ক্রেডিট, কারণ দায়ের সৃষ্টি হয়েছে, বলা হয়েছে এখানে অনুপার্জিত হয়েছে। তো আনআন রেভিনিউ ক্রেডিট আর সার্ভিস রেভিনিউ ডেবিট। এখন সেবায়ের কোনো নাম যদি দেওয়া থাকে, যেমন কনসাল্টিং রেভিনিউ আছে এখানে, তাহলে আমি কনসাল্টিং রেভিনিউ করব ডেবিট, আয়ের নামটা। আর দায় সৃষ্টি হওয়ার কারণে অনুপার্জিত আয় সৃষ্টি হয়েছে, মানে দায় সৃষ্টি হয়েছে, আনআন রেভিনিউ করবো আমি ক্রেডিট। আর টাকার পরিমাণ যে 2100 দেওয়া আছে, ওই 2100ই আমাদের লিখতে হবে। তাহলে 4 নম্বরে কনসাল্টিং রেভিনিউ ডেবিট, টাকার পরিমাণ 2100, আনআন রেভিনিউ ক্রেডিট, টাকার পরিমাণ 2100 লেখা হলো। গ্রাফিক্স রেভিনিউ আর্ন বাট আনরেকর্ডেড ডিসেম্বর 31 টোটাল টাকা 2000। গ্রাফিক্স রেভিনিউ এখানে এটা সম্পর্কে তথ্য আছে 4800 টাকা। তো এর বাহিরেও বলা হয়েছে গ্রাফিক রেভিনিউ উপার্জিত হয়েছে 2000 টাকা, কিন্তু লেখা হয় নাই। কোনো আয় যদি উপার্জিত হয় আর যদি রেকর্ড করা না হয় বা লেখা না হয়, তখন দেনাদারের সৃষ্টি হয়। অ্যাকাউন্টস রিসিভেবল ডেবিট আর আয়ের নাম করা হয় ক্রেডিট। তো গ্রাফিক্স রেভিনিউ এখানে আয়ের নাম, গ্রাফিক্স রেভিনিউ করব আমরা ক্রেডিট, অ্যাকাউন্টস রিসিভেবল করব আমরা ডেবিট, আর টাকার পরিমাণ লিখব 2000 টাকা। অ্যাকাউন্টস রিসিভেবল ডেবিট 2000 টাকা, গ্রাফিক্স রেভিনিউ ক্রেডিট 2000 টাকা। ডেপ্রিসিয়েশন চার্জ এট দ্য রেট 10% অন ইকুইপমেন্ট পার ইয়ার। ইকুইপমেন্ট আছে, টাকার পরিমাণ 50,000। এই 50,000 টাকার ইকুইপমেন্টের 10% অবচয়, 50,000-এ 10% 5,000 টাকা হবে। তো অবচয়ের জন্য নির্দিষ্ট একটা জার্নাল, আগের ক্লাসে বলেছি, অবচয় ডেবিট, পুঞ্জীভূত অবচয় ক্রেডিট, ইংরেজি হচ্ছে ডেপ্রিসিয়েশন এক্সপেন্স ডেবিট, অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন ক্রেডিট। সেটাই আমরা এখানে আগের মতো করে লিখে নিচ্ছি। ডেপ্রিসিয়েশন এক্সপেন্স ডেবিট 5,000 টাকা, অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন ক্রেডিট 5,000 টাকা। তো সবগুলো লেনদেনের অতিরিক্ত যে সমন্বয় দেওয়া আছে, এগুলোর অ্যাডজাস্টিং এন্ট্রিজ করা হয়ে গেছে। এখন আমাদের রিভার্সিং এন্ট্রিজ করতে হবে। তো রিভার্সিং এন্ট্রিজ এটা সমাধান করার আগে বুঝতে হবে যে রিভার্সিং এন্ট্রিজ কোনগুলোর হয়, অথবা রিভার্সিং এন্ট্রিজটা কী। যে কোনো ব্যবসায় প্রতিষ্ঠানের হিসাবকাল শেষে মুনাফা জাতীয় বকেয়া আয় কিংবা ব্যয়ের, অথবা অগ্রিম আয় কিংবা ব্যয়ের যে সমন্বয় দাখিলা হয়, এগুলোর বিপরীত করে বা উল্টো করে যে দাখিলা দেওয়া হয়, এটাই হচ্ছে রিভার্সিং এন্ট্রিজ কিংবা বিপরীত দাখিলা। যেমন অনেকগুলো সমন্বয় আছে, তো এগুলোর সমন্বয় দাখিলা আমি করলাম। তো এই জায়গাতে হিসাবের মধ্যে সমন্বয় দাখিলা দেওয়ার পরে বকেয়া কিংবা অগ্রিম আয় ব্যয় যেগুলো আছে, এগুলোর যে সমন্বয় দাখিলা হয়েছে এটা উল্টিয়ে দিতে হবে। তো বোঝাচ্ছি, যদি এই মুহূর্তে এরকম হয় যে বকেয়া খরচ, বকেয়া খরচ হলে তো তুমি আগে ব্যয়কে ডেবিট করবে, তারপর
ব্যয়কে দায় বানিয়ে ক্রেডিট করবে। যদি বলি স্যালারি, তুমি লিখবে স্যালারি এক্সপেন্স ডেবিট, স্যালারি পেবল ক্রেডিট, এটা তো লিখবে। তো যদি তুমি বকেয়া খরচকে এরকম লিখো যে স্যালারি এক্সপেন্স ডেবিট, তারপর পেবল ক্রেডিট, স্যালারি পেবল ক্রেডিট, এটাই যদি লিখো, তো ডেবিট যেটা লিখলে এটাকে করে দিতে হয় ক্রেডিট। এই যে দেখো এক্সপেন্স এখানে ক্রেডিট করা হয়েছে। আর পেবল যেটা লিখছো এটাকে করতে হয় ডেবিট। এই যে দেখো পেবলটা এখানে ডেবিট করা হয়েছে। এরকম ঠিক উল্টিয়ে দিতে হয়। এক কথায় কোনো বকেয়া খরচ বা অগ্রিম ব্যয়, অগ্রিম ব্যয় বলতে প্রিপেড এক্সপেন্স যেটা, এই জাতীয় যেগুলোর এন্ট্রি আগে হয়েছে এটাকে উল্টিয়ে দিলেই হয়ে যায়। আর এই অংশটা বেতের মধ্যে বোঝালেই তোমরা সহজে বুঝতে পারবে। আমি বেতের মধ্যে এটা বুঝিয়ে দিচ্ছি। যেমন আমি এখানে চলে আসলাম, সাপ্লাইজ এক্সপেন্স যেটা, এটা তো কোনো বকেয়া আয় ব্যয় না। তো বকেয়া আয় ব্যয় যেহেতু এটা নয়, এটা আমাদের লেখারও কোনো প্রয়োজন নাই। ঠিক আছে, পরে 2 নম্বরে আসো, ইন্টারেস্ট এক্সপেন্স। ইন্টারেস্ট এক্সপেন্স মানে বকেয়া যে খরচ ছিল সুদ, তো এটা তো বকেয়া খরচ। বকেয়া খরচ, বকেয়া আয়, অগ্রিম খরচ, অগ্রিম আয়, অগ্রিম ব্যয়, এগুলোরই রিভার্সিং এন্ট্রিস হয়। তো এটা তো সুদ খরচ বকেয়া ছিল, এটা বকেয়া খরচের মধ্যে পড়ে। তো কি করব, এখানে ইন্টারেস্ট এক্সপেন্স এটা আছে ডেবিট, আমি এটা করে দিব ক্রেডিট। আর ইন্টারেস্ট পেবল যেটা আছে ক্রেডিট, ক্রেডিট যেটা আছে এটা আমি লিখবো এখন ডেবিট। অর্থাৎ আগেরটা পরে আর পরেরটা চলে আসবে আগে। টাকার পরিমাণ কিন্তু ঠিক থাকবে, টাকার এখানে কোনো পার্থক্য নাই। তো এই অংশটা আমি এই জায়গার মধ্যে লিখে নিচ্ছি। ইন্টারেস্ট পেবল ছিল আগে ক্রেডিট, এখন আমরা ইন্টারেস্ট পেবল করব ডেবিট। এই যে ইন্টারেস্ট পেবল ডেবিট ছিল, আগে ছিল ইন্টারেস্ট পেবল ক্রেডিট, এখন ডেবিট করা হলো। আর ইন্টারেস্ট এক্সপেন্স ডেবিট ছিল, ক্রেডিট করা হলো, এটাই নিয়ম। পরেরটায় আসো, এই যে প্রিপেড ইন্স্যুরেন্স বা ইন্স্যুরেন্স এক্সপেন্স, এটা কি ছিল, এটা ছিল যে ব্যয়ের টাকা আগে দিয়ে দিছ, মানে অগ্রিম ব্যয়। ইন্স্যুরেন্স বা বিমা যেটা, এই ব্যয়ের টাকা তুমি আগে দিয়ে দিছো অগ্রিম ব্যয়। তাহলে এটা উল্টিয়ে দিতে হবে, আগেরটা পরে। প্রিপেড ইন্স্যুরেন্স এখানে ডেবিট আছে, করে দিব ক্রেডিট। ইন্স্যুরেন্স এক্সপেন্স এখানে ক্রেডিট আছে, করে দিব ডেবিট। তাহলেই তো হয়ে যায়, টাকাটা কিন্তু ঠিক থাকবে। ইন্স্যুরেন্স এক্সপেন্স আগে ছিল ক্রেডিট, এখন ডেবিট করে দিলাম। টাকার পরিমাণ 450, এটাও ডেবিট ছিল, ক্রেডিট করে দিলাম, উল্টিয়ে দিলাম, সহজ বিষয়। তারপরে কনসাল্টিং রেভিনিউ যেটা, কনসাল্টিং রেভিনিউ বা আনআর্ন রেভিনিউ, এটা কি ছিল, এন্ট্রিটা যদি আমরা একবার দেখি যে কনসাল্টিং ফি 2000 আনআর্নড, অনুপার্জিত হয়েছে। তো অনুপার্জিত হয়েছে বলতে আয়ের টাকা আগে পেয়ে গেছে, অগ্রিম আয়, এটা অগ্রিম আয় অগ্রিম ব্যয়, এটার বিপরীত দাখিলা হয়। তাহলে আছে এখানে কনসাল্টিং রেভিনিউ ডেবিট করব, এটাকে ক্রেডিট। আনআর্ন রেভিনিউ আছে ক্রেডিট করব, ডেবিট উল্টিয়ে দেই, উল্টিয়ে দিলেই হয়ে যায়। ঠিক একই রকম। আচ্ছা, এটা লিখে নেই, একটা একটা করে বোঝাই। আনআর্ন রেভিনিউ ডেবিট 2100 টাকা এখানে লেখা হয়েছে। আনআর্ন রেভিনিউ ডেবিট, কনসাল্টিং রেভিনিউ ক্রেডিট, উল্টিয়ে দিছে। আশা করছি ক্লিয়ার। পরে আসছে এখানে 5 নম্বরে অ্যাকাউন্ট রিসিভেবল ডেবিট, গ্রাফিক রেভিনিউ ক্রেডিট। অর্থাৎ আয়ের টাকা এটা লিপিবদ্ধ করা হয় নাই, গ্রাফিক রেভিনিউ হয়েছে, আয়ের টাকা হয়েছে, কিন্তু এটা রেকর্ড করা হয় নাই বা লিপিবদ্ধ করা হয় নাই। তো যেহেতু রেকর্ড করা হয় নাই, অগ্রিম আয়ের টাকা আমরা এখানে পেয়েছি, লেখা হয় নাই। এটা পরে বকেয়া আয়ের মধ্যে, মানে যে আয়ের টাকা বকেয়া আছে, হ্যাঁ, যে আয়ের টাকা বকেয়া আছে ওইটার মধ্যে কিন্তু পড়ে। আমি আয় করেছি কিন্তু লেখা হয় নাই, তাহলে আমার এই আয়ের টাকা বকেয়া আছে। আর আমার নতুন করে আয়ের টাকা আমি পেয়ে গেছি, মানে আয়ের টাকা অগ্রিম পেয়ে গেছি, যেটা অনুপার্জিত আয়ের মধ্যে বুঝিয়েছি। আর সেবা প্রদান করেছি, লেখা হয় নাই, তখন এটা আয়ের টাকা বকেয়া আছে, বকেয়া আয়ের মধ্যে পড়ে। আমি অ্যাকাউন্ট রিসিভেবল ডেবিট আছে, ক্রেডিট করব, গ্রাফিক রেভিনিউ এটা ক্রেডিট আছে, ডেবিট করব, উল্টিয়ে দিব।
আগেরটা পরে পরেরটা আগে নিলেই তো হয়ে যায়। তো ওইটা লিখে নিচ্ছি। গ্রাফিক্স রেভিনিউ ডেবিট টাকার পরিমাণ 2000, অ্যাকাউন্টস রিসিভেবল ক্রেডিট টাকার পরিমাণ 2000। তারপরে আমরা এখানে একবার দেখে নেই, পরে আছে অবচয়। অবচয়ের তো আর রিভার্সিং এন্ট্রি যেটা হবে না, এই হলো রিভার্সিং এন্ট্রিজার অ্যাডজাস্টিং এন্ট্রিজের ম্যাথ। এখন পরবর্তী ক্লাস করার জন্য, পরবর্তী সবগুলো ক্লাস ফ্রি থাকবে না, সকল ক্লাস করার জন্য পেইড কোর্সে ভর্তি হতে হবে। তো যারা প্রয়োজন মনে করো আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ দিয়ে পেইড কোর্সে ভর্তি হতে পারো। যারা পেইড কোর্সে ভর্তি হবেন এটার পিডিএফটাও কিন্তু, বা সম্পূর্ণ বইয়ের সকল অধ্যায়ের এই যে আমার হ্যান্ড নোট বা পিডিএফ আছে, এগুলো তোমাদেরকে দিয়ে দেওয়া হবে। ধন্যবাদ সবাইকে।